সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। সৌদিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপাড় চলছে। এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবার জানাবো সারা দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জানাবো বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খুব বকবক করছেন, বেশি কথা বলছেন, মনে হচ্ছে বিএনপির জন্য খুব মায়াকান্না, বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন। এবারে থাকছে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ বলেছেন, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ইয়াবা সেবন করে টর্চার সেলে শিশু এবং বৃদ্ধদের পেটাতেন। মিল্টনকে নিয়ে আরও লোমহর্ষক ঘটনার তথ্য পেয়েছে, তদন্ত চলছে, তদন্ত শেষে সেসব জানানো হবে। জানিয়ে দেব, গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে দেয় একদল কঠোরপন্থী ইসরায়েলি। তারপর তারা ট্রাক থেকে কিছু ত্রাণ সামগ্রী রাস্তায় ফেলে দেয়, কিছু নষ্ট করে ফেলে এবং ট্রাকের টায়ারও তারা কেটে ফেলার চেষ্টা করে। এবং সর্বশেষ জানাবো, রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পরবর্তী 6 বছরের জন্য শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তিনি ক্রেমলিনে শপথ নিয়েছেন, এটি তার 5ম শপথ গ্রহণ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সৌদিতে ফখরুল ফালুর রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপাড়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক সৌদি আরবে গেছেন। সেখানে উমরা পালন করার জন্য গেছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী 8 মে তার দেশে ফেরার কথা রয়েছে। কিন্তু সৌদি আরবে উমরার ফাঁকে বিএনপির মহাসচিবের সঙ্গে একসময়ের বিএনপির প্রভাবশালী নেতা এবং বেগম জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি মোসাদ্দেক আলী ফালুর বৈঠক নিয়ে বিএনপিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে সৌদি আরবে অবস্থানরত মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে যুদ্ধদ্বার বৈঠক করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেই বৈঠকে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী মির্জা ছামারও। তবে সৌদি আরবে প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ দাবি করেছেন যে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌদি আরবে সফরে গেছেন এবং সেহেতু তিনি মোসাদ্দেক আলী ফালুর ঘনিষ্ঠ পূর্ব পরিচিত এবং রাজনৈতিক সহকর্মী, সে কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সপরিবারে নৈশভোজের দাওয়াত দিয়েছিলেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ফালুর বৈঠক লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিবাচকভাবে দেখছেন না। তারেক জিয়ার সঙ্গে ফালুর বিরোধের খবর বিএনপিতে অজানা নয়। বিশেষ করে তারেক জিয়ার অনাগ্রহ এবং আপত্তির কারণেই মোসাদ্দেক আলী ফালু রাজনীতি ছেড়েছেন বলেই অনেকেই মনে করেন। মোসাদ্দেক আলী ফালু ছিলেন বেগম খালেদা জিয়ার দেহরক্ষী। পরে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং সেই ঘনিষ্ঠতার সূত্র ধরেই 1991 সালে বেগম জিয়া ক্ষমতায় আসার পর তাকে একান্ত সচিব হিসেবে নিয়োগ দেন। একান্ত সচিব হলেও ক্ষমতার কেন্দ্রে মোসাদ্দেক আলী ফালু তখন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিতি হয়েছিলেন। অনেকেরই ধারণা যে বেগম খালেদা জিয়া যে অবৈধ সম্পদ তার একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে মোসাদ্দেক আলী ফালু। মোসাদ্দেক আলী ফালু বাংলাদেশ এনটিভির মালিক। আইএফআইসি ব্যাংকে তার শেয়ার রয়েছে। এছাড়া তার বেশ কিছু শিল্প কলকারখানা তার বিনিয়োগ রয়েছে। এই সমস্ত বিনিয়োগের অর্থ বেগম খালেদা জিয়ার কাছ থেকে পাওয়া বলে একাধিক সূত্র দাবি করে, যদিও এ ব্যাপারে মোসাদ্দেক আলী ফালু সবসময় অস্বীকার করে আসছিলেন। 11 সময় দুর্নীতির অভিযোগে মোসাদ্দেক আলী ফালুকে গ্রেপ্তার করা হয়। তার জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান এবং এই মামলাগুলো যখন বিচারিক আদালতে ওঠে তখন ফালু পালিয়ে সৌদি আরবে যান। এখনও তিনি সেখানে অবস্থান করছেন। এর মধ্যে বিএনপিতে তার অবস্থান নড়বড়ে হয়ে যায়। তারেক জিয়া যখন বিএনপিতে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হন তখন মোসাদ্দেক আলী ফালুকে অপাঙ্ক্তেয় করা হয়। তাকে একটি অসম্মানজনক পদ দেওয়া হয়েছিল সর্বশেষ কাউন্সিলে। এই পদ প্রাপ্তির পর মোসাদ্দেক আলী ফালু অভিমান করে এবং তিনি বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। যদিও ফালুর ঘনিষ্ঠরা বলছেন তিনি নিজেকে রাজনীতি থেকে গুটিয়ে নিয়েছেন, কিন্তু এখনও খালেদা জিয়ার সমর্থকরা এবং তারেক জিয়ার বিরোধীরা নিয়মিত মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে যোগাযোগ করেন। বিভিন্ন নেতাকর্মীদের বিপদে আপদে তিনি সহযোগিতা করেন বলেও জানা গেছে। ফালুর একটি আলাদা প্রভাব বলয় রয়েছে বিএনপিতে। সাম্প্রতিক সময় তারেক জিয়ার বিরুদ্ধে যখন বিএনপির অনেকেই সোচ্চার, বিশেষ করে তার অদূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব নিয়ে হতাশা প্রকাশ করেছেন, তখন অনেকেই নতুন করে ফালুর সঙ্গে যোগাযোগ করেছেন। বেগম জিয়ার চিকিৎসার ব্যয় ছাড়াও অন্যান্য ব্যয়
নির্বাহ মোসাদ্দেক আলী ফালুই করে থাকেন বলে বিভিন্ন দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। আর এ কারণেই বিএনপিতে ফালু না থেকেও আছেন। ফালু এখনও বিএনপিতে অত্যন্ত প্রভাবশালী বলে অনেকেই মনে করেন। আর এ কারণেই তারেক জিয়ার চক্ষুশূল মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক নতুন করে রহস্যের জন্ম দিয়েছে। অনেকেই মনে করেন যে তারেক জিয়ার ঘনিষ্ঠ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন তারেক জিয়ার উপর আস্থা রাখতে পারছেন না। আর এ কারণেই ফালুর সঙ্গে একটি ঘনিষ্ঠতা তিনি ঝালাই করে নিলেন। তবে অনেকেই মনে করেন যে এটি একটি স্রেফ সৌজন্য সাক্ষাৎ। বিদেশে গেলে নিকটজনের সাথে সাক্ষাৎ করলে একটা অন্যরকম আমেজ পাওয়া যায়, সেজন্যই ফালুর সঙ্গে নৈশভোজে মিলিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। জামাত। সারা দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিজ্ঞপ্তিতে এক উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশে অব্যাহত লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়ের কারণে জনজীবন আজ বিপর্যস্ত। একদিকে প্রচণ্ড গরমে মানুষের জীবন দুর্বিষহ, অপরদিকে ঘন ঘন লোডশেডিংয়ে মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে। তীব্র গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এমতো অবস্থায় কুইক রেন্টালের মতো জনস্বার্থবিরোধী চুক্তি বাতিল এবং বিদ্যুৎ খাতের দুর্নীতি ও সব প্রকার অব্যবস্থাপনা দূর করে অবিলম্বে বিদ্যুৎ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। গোলাম পরোয়ার বলেন, বর্তমানে গ্রামে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। কিছু সময়ের জন্য আসে আবার চলে যায়। বিদ্যুতের অভাবে সেচের পাম্পগুলো অধিকাংশ সময় বন্ধ রাখতে হচ্ছে, ফলে পানি সেচ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষক ফসল ফলাতে পারছে না। রাজধানী ঢাকার অধিকাংশ এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। দীর্ঘ লাইন ধরেও পাম্পগুলো থেকে খাবার পানি পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ না থাকায় পাম্পগুলো পানি সরবরাহ করতে পারছে না। তিনি বলেন, বিগত 15 বছর বিদ্যুৎ খাতে সরকারের ভয়াবহ দুর্নীতি, লুটপাট এবং অনিয়মের কারণে বিদ্যুৎ খাতে এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকার দলীয় প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা পরিচালিত কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে সরকার হাজার হাজার কোটি টাকা লোপাট করছে। শুরু থেকেই বিশেষজ্ঞগণ কুইক রেন্টালের বিরোধিতা করলেও সরকার সেদিকে কোনো কর্ণপাত করেনি। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে বিগত 15 বছরে পাইকারি পর্যায়ে 11 বার, খুচরা পর্যায়ে 13 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সরকার জনগণের উপর বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে অর্থনৈতিক ঘাটতি পূরণের অপচেষ্টা চালাচ্ছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে শিল্প ও কৃষি সহ দেশের গোটা অর্থনীতির উপর চরম বিরূপ প্রভাব পড়বে। গণবিরোধী সরকার দেশের জনগণকে মেরে নিজেরা বেঁচে থাকার চেষ্টা করছে। বিএনপির ভাবনায় ক্লান্ত ওবায়দুল কাদের রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খুব বকবক করছেন, বেশি কথা বলছেন, মনে হচ্ছে বিএনপির জন্য খুব মায়া কান্না। বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে হাবিবুর নবী খান সোহেলের মুক্তি পরিষদ উদ্যোগে বেগম খালেদা জিয়া সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে মানববন্ধনে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ 3 বেলা খেতে পায় না। আজ মায়ের গর্ভ থেকে যে শিশুটা জন্মগ্রহণ করছে তার ঋণ হচ্ছে 1 লাখ টাকার উপরে। তারপরও শেখ হাসিনা ঋণ নিতে চাচ্ছেন। তিনি আরও বলেন, জনগণের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করা, জনগণের মালিকানা ছিনিয়ে নেওয়া, এ কারণে তাদের জনসমর্থন নেই। কয়েকজন সুবিধাবাদী লোক, কয়েকজন ঋণখেলাপি, কয়েকজন বাজার সিন্ডিকেট লোক আওয়ামী লীগকে ঘিরে রেখেছে। এরা তো গণশত্রু, যারা বাজার সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়ায়, যারা ব্যাংক লুটপাট করে, যারা টাকা বিদেশে পাচার করে। তাদের সঙ্গে তো দেশের জনগণ থাকে না। তারাই যদি এই সরকার এবং শেখ হাসিনার সঙ্গে থাকে, তাহলে তো শেখ হাসিনা জনগণের সমর্থন পাবে না। জনগণের সমর্থন পাবে না বলে তারা এখন ফাঁকা বুলি মারছে। ইয়াবা সেবন করে শিশু বৃদ্ধাদের পেটাতেন মিল্টন সমাদ্দার। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ বলেছেন, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ইয়াবা সেবন করে টর্চার সেলে শিশু এবং বৃদ্ধদের পেটাতেন। মিল্টনকে নিয়ে আরও লোমহর্ষক ঘটনার তথ্য পেয়েছি, তদন্ত চলছে। তদন্ত শেষে সেসব জানানো হবে। সোমবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুনা রশিদ বলেন, মিল্টন সমাদ্দার মাদকসেবী এবং ইয়াবা সেবন করেন। নিজেই ইয়াবা সেবনের কথা স্বীকার করেছেন। তার টর্চার সেলে অত্যাচারের মাত্রা ছিল অমানবিক। একজন মাদকাসক্ত ব্যক্তি ছাড়া শিশু এবং বৃদ্ধদের এভাবে কেউ পেটাতে পারে না। তার পেটানোর চিত্র এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, তথাকথিত মানবতার ফেরিওয়ালা সেজে বিভিন্ন মানুষকে প্রতারিত করে বৃদ্ধ, অনাথ, শিশু এবং মানসিক ভারসাম্যহীনদের পুঁজি করে বিভিন্ন জায়গা থেকে টাকা কামাচ্ছিলেন মিল্টন সমাদ্দার। এই টাকা মিল্টনের অ্যাকাউন্টে জমা হলেও অসহায় মানুষের জন্য তিনি খরচ করেননি। তিনি হাসপাতালে না নিয়ে নিজেই চিকিৎসা দিচ্ছিলেন। এক প্রশ্নের জবাবে হারুন বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সবগুলো অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। 5মবারের মতো শপথ নিলেন ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পরবর্তী 6 বছরের জন্য শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তিনি ক্রেমলিনে শপথ নেন। এটি তার পঞ্চম শপথ গ্রহণ। ইউক্রেন যুদ্ধের জেরে তার শপথ অনুষ্ঠান বয়কট করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ। খবর রয়টার্সের। 1999 সাল থেকে পুতিন প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন। ইউক্রেন সেনা পাঠানো 2 বছরের বেশি সময় পর নতুন করে তার যাত্রা শুরু হলো। 71 বছর বয়সী পুতিন দেশীয় রাজনীতিতে আধিপত্য নিয়েই টিকে আছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে পুতিন পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিরোধে জড়িয়েছেন। তার অভিযোগ, ইউক্রেনের কাঁধে চড়ে পশ্চিমা রাশিয়াকে ভাঙতে এবং পরাজিত করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শপথ অনুষ্ঠানের আগে পুতিনের ঘনিষ্ঠ সের্গেই চেমেজভ রয়টার্সকে বলেন, রাশিয়ার জন্য একটি ধারাবাহিক স্থিতিশীলতা আপনি রাস্তায় যে কোনো নাগরিককে জিজ্ঞাসা করতে পারেন। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন পুনর্নির্বাচিত হয়েছেন এবং তিনি নিজের পথে চলবেন, যদিও পশ্চিমাদের সম্ভবত বিষয়টি পছন্দ নয়।